আলাইকুম স্যার, আপনি অনেক দিন পর দেশে এসেছেন। কেমন লাগছে দেশের পরিবেশ? বিদেশ থেকে বাংলাদেশকে কেমন ফিল করেছেন? আর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? 19 বছর 5 মাস পরে দেশে আসলাম। তো আমি ইংল্যান্ডে একটি ইউনিভার্সিটিতে, লিভারপুল হোপ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করি, ল্যাঙ্গুয়েজ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এটার উপরে। আমার গবেষণার মূল এখন যে গবেষণাগুলি করছি সেটা হচ্ছে ইসলামোফোবিয়া ইন দ্য মিডিয়া, বিশেষ করে ব্রিটিশ মিডিয়াতে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী যে ধরনের প্রচারণা চালানো হয় সেটার উপরে আমার গবেষণা। কিছুদিন আগে আমার একটা বই বেরিয়েছে, মিডিয়া ল্যাঙ্গুয়েজ অন ইসলাম অ্যান্ড মুসলিমস টার্মিনোলজিজ অ্যান্ড দেয়ার ইফেক্টস। সেটা হচ্ছে যে ইসলামের বিভিন্ন টার্মিনোলজি, যেমন ইসলামিজম, ইসলামিক এক্সট্রিমিজম, এই ধরনের টার্মিনোলজি ওরা ইউজ করে ইসলামের ব্যাপারে। তারপরে জিহাদিস্ট, তারপরে আল্লাহু আকবার, শরিয়া, এইসব ওয়ার্ডগুলি তারা যেভাবে ব্যবহার করে ইসলামকে ছোট করে দেখানোর জন্য, ইসলামের প্রতি মানুষের বিদ্বেষ বাড়ানোর জন্য। তো সেটার উপরে আমি কাজ করি। এটার উপরে আমার রিসেন্টলি একটা এই বইটি বেরিয়েছে। তাছাড়া আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাথে কাজ করি। ওদের একটা সেন্টার ফর মিডিয়া মনিটরিং আছে, সেটা আমি অ্যাডভাইজার এবং আমরা একসাথে কাজ করি। আর বিদেশে আমি এতদিন ধরে আছি, এখন আমি ব্রিটিশ সিটিজেন, কিন্তু আসলে আমি বাংলাদেশি সিটিজেন। আমার রক্তে বাংলাদেশ। আমি জীবনের জন্ম হয়েছি, বড় হয়েছি, 36 বছর বয়সে ইংল্যান্ডে গেছি। তো বাংলাদেশ থেকে কখনোই দূরে ছিলাম না, থাকতে পারি না। নানা কারণে দেশে আসতে পারিনি, আসার সুযোগ হয়েছে তো এসে পড়েছি। আর বাংলাদেশের কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটে গেল সেগুলি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। সেগুলির সাথে ওতপ্রোতভাবে নিজেকে মানসিকভাবে আমি জড়িত ছিলাম, জানার চেষ্টা করেছি কি হচ্ছে, দোয়া করেছি দেশের জন্য। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে 36 জুলাইতে আমরা দ্বিতীয়বারের মধ্যে দেশ স্বাধীন হলো। সেই আনন্দের সবার সাথে আমিও ভাগিদার ছিলাম বিদেশে বসেই, এবং সেই সুযোগে তখনই সিদ্ধান্ত নিই যে দেশে আসবো, এবং এভাবে আসা হলো। তো ওখানে বাংলাদেশের এই যে আন্দোলন হয়ে গেল, জুলাই আন্দোলন হয়ে গেল, সেটার ব্যাপারে খুব বেশি মানুষ বেশি কিছু জানে না। যেদিন শেখ হাসিনার পতন হলো তখন এসেছে, আন্দোলনের সময় কিছু বিবিসি বা বিভিন্ন টিভি চ্যানেলে কিছু নিউজ এসেছে। আর শেখ হাসিনার পতনের পরে গণভবনে যখন মানুষ ঢুকে পড়লো, সেটা লাইভ কাভারেজ দিয়েছে আসলে কী কারণে জুলাই আন্দোলন, এবং এই আন্দোলনের পরিণতিতে আমরা কি চাই, কি হতে যাচ্ছে, এটার ব্যাপারে আসলে বিদেশে তেমন কিছু জানা নেই। এবং এটার আসলে আমার মনে হয় এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে আমাদের আরও কার্যকরী ভূমিকা রাখা উচিত, যাতে মানুষ এই সম্পর্কে জানতে পারে। স্যার, 2024 সালে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং আমাদের বাংলাদেশে। কিভাবে দেখছেন বিষয়গুলোকে? 2024 সালে তো আসলে 2024-এর ঠিক আগে যে ঘটনা ঘটলো, অক্টোবর 2023 সাল থেকে যেটা শুরু হয়েছিল, সে হচ্ছে যে ইসরায়েলি একটা অনুষ্ঠানের উপরে হামাসের হামলার পরবর্তীতে যে ঘটনা প্রবাহ শুরু হলো, এবং ইসরায়েল যেভাবে ম্যাসাকার শুরু করলো, জেনোসাইড শুরু করলো, সেটার প্রভাব সারা দুনিয়াতে পড়েছে। এবং এটার 2024 শুরু হয়েছে এই প্রভাবের আবেশটাই কন্টিনিউ করেছে। যেটা আমি পাশ্চাত্য দেশে থেকে যেটা দেখতে পেরেছি, সেটা হচ্ছে যে জনগণ, পাশ্চাত্য দেশগুলির ওয়েস্টার্ন পপুলেশন, যেমন আমি ব্রিটেনে থাকি, ব্রিটিশ পপুলেশন, অধিকাংশ জনগণ ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবকে সমর্থন করে না। তারা যতবারই জরিপ করা হয়েছে, 76 থেকে 80% জনগণ ইমিডিয়েট সিজফায়ার চায়। অথচ ইসরায়েল এটা কন্টিনিউ করেছে, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট, ওয়েস্টার্ন গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, এদের সুস্পষ্ট সমর্থনে, এদের কোনো অকার্যকরী পদক্ষেপ তারা বলেছে, 2-1 বার চেষ্টা করেছে, কিছুই করতে পারেনি। তো যেটা
প্রতি শনিবার ইংল্যান্ডে যেটা হয়, ইউকেতে যেটা হয়, বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হয় এই গাজার উপরে ইসরায়েলের এই হামলার বন্ধ করার জন্য, সিজফায়ার দাবি করে। এবং এটা কন্টিনিউ করছে পুরো সময়টা, এখনও করছে। এবং অনেক মানুষ এটাতে অংশগ্রহণ করে, বেশিরভাগই অমুসলমান এটাতে অংশগ্রহণ করে, এবং তারা দাবি করছে যে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তো এটা কন্টিনিউ করেছে। আরেকটা জিনিস যেটা লক্ষণীয় 2024 সালে, সেটা হচ্ছে ইউকে ইউএসএ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ইয়াং জেনারেশন তারা এটার ব্যাপারে চরম প্রতিবাদ করছে, বিভিন্নভাবে প্রতিবাদ করছে। আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন, বিভিন্ন স্টুডেন্টরা কনভোকেশন সেরেমনিতে গিয়ে এ ব্যাপারে প্রতিবাদ করছে। তারা ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ড নিয়ে কনভোকেশন সেরেমনিতে যাচ্ছে, নিষেধ থাকা সত্ত্বেও তারা যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি এগুলি দমন করার চেষ্টা করছে, কিন্তু ছাত্রছাত্রীরা এবং অধিকাংশ ছাত্রছাত্রী অমুসলমান, কিন্তু তারা মানবতার তাগিদে এগিয়ে এসেছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার অধিকাংশ 90% বেশি ইংলিশ ছাত্রছাত্রী, ইংরেজ, অমুসলমান, কিন্তু এদের 90% ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে। তার মানে তারা প্যালেস্টাইনের পক্ষে এই জন্য যে তারা মানবতার পক্ষে। তারা ইসরায়েলের যে জেনোসাইড হচ্ছে, ইসরায়েল যে জেনোসাইড করছে, এটার বিরুদ্ধে। এমন একটা অবস্থায় দুটা ধারা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দুটি দেশে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে 2024 সালে, আবার দুটি দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এবং ওই দুটাতেই আমি একটা ইন্টারেস্টিং কানেকশন আছে। যেমন আমি যদি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলি, বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছে, দীর্ঘ 16 বছর এক জগদ্দল পাথরের মধ্যে জেঁকে বসা একটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্ররা যে আন্দোলন শুরু করলো, সে আন্দোলনের সাথে জনগণ মিশে গেল, সমস্ত রাজনৈতিক দল মিশে গেল, একটি গণ আন্দোলনে পরিণত হলো। এই আন্দোলন ঠেকানোর জন্য অবিচারে মানুষ মারা হলো, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ, সবাই, কেউ বাদ পড়লো না। এবং 2000 শহীদের রক্তের বিনিময়ে এবং অসংখ্য মানুষের, কারো হাত গেছে, কারো চোখ গেছে, কারো পা গেছে, অসংখ্য মানুষের হতাহতের মধ্য দিয়ে 5ই আগস্ট অথবা 36 জুলাই আমরা যেটা বলি, এই দেশ স্বাধীন হলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সিরিয়াতে যেটা আমরা দেখেছি, হাফিজ আল আসাদ, তার বাশার আল আসাদের বাবা 71 সালের ক্ষমতায় পেয়েছিল, শেখ হাসিনার বাবা শেখ মুজিব 71 সালের পরবর্তীতে 72 সালে ক্ষমতা পেয়েছিল। আর 2024-এ এসে হাফিজ আল আসাদের ছেলে বাশার আল আসাদের পতন হলো, যেমন শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার পতন হলো। শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ভারতে একেবারে ডাইরেক্ট সাহায্যের ক্ষমতায় ছিল, পালিয়ে ভারত চলে গেল। বাশার আল আসাদ রাশিয়া ডাইরেক্ট সাহায্যতে ক্ষমতায় ছিল, সে পালিয়ে রাশিয়া চলে গেল। এই যে অদ্ভুত একটা মিল আমরা দেখতে পেলাম, যে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের ফলে এক স্বৈরাচার কীভাবে পালিয়ে, যেই দেশটি তাদেরকে পালছিল, যে দেশের আজ্ঞাবহ তারা ছিল, সেই দেশে তারা পালিয়ে গেল। এটা দুটো খুব ইন্টারেস্টিং ঘটনা। আর যদি আমরা দুটি ইলেকশনের কথা বলি, ব্রিটেনে সাধারণ নির্বাচন হয়েছে, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবার একটি খুব ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টি হেরে লেবার পার্টি ক্ষমতা এসেছে, কিন্তু লেবার পার্টির যে সংখ্যায় তারা এমপি হয়েছে, সে অনুপাতে তারা ভোট পায়নি। 5 জন এমপি নির্বাচিত হয়েছে শুধুমাত্র প্যালেস্টাইন ইস্যুতে কেন্দ্র করে, শুধুমাত্র প্যালেস্টাইন ইস্যুর টিকেটে প্যালেস্টাইনের কথা বলেই তারা 5 জন ইন্ডিপেন্ডেন্ট এমপি নির্বাচিত হয়েছে। এবং অনেক মানুষ ব্রিটেনে লেবার পার্টিকে যারা আগে ভোট দিত, মুসলমানরা লেবার পার্টি আগে যারা ভোট দিত, তারা লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়ে গ্রিন পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট বিভিন্ন ক্যান্ডিডেট দিকে ভোট দিয়েছে। এবং এতে মনে হচ্ছে যে আগামী 2-3টা ইলেকশনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে, কারণ লেবার পার্টি যেভাবে জিতেছে, ভিক্টোরি মার্জিন খুব কম ছিল। অন্যদিকে আমেরিকাতে আরেকটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্পকে আমরা জানি একজন রেসিস্ট মানুষ এবং ইসলাম বিদ্বেষী মানুষ, কিন্তু জো বাইডেন যেভাবে
ন্যাক্কারজনকভাবে ইসরায়েলকে সাপোর্ট করেছে, তার একটি পানিশমেন্ট সে পেয়েছে, তার ক্যান্ডিডেট যে কামালা হ্যারিস। এবং মুসলমান অধ্যুষিত দু একটি স্টেটে যেখানে মুসলমানরা ব্যালেন্স অফ পাওয়ার, তারা কিন্তু ডেমোক্রেটিক পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটার ফলে ইলেকশনে একটা বড় ধরনের পরাজয় বরণ করতে হয়েছে ডেমোক্রেটিক পার্টিকে। যদিও ডোনাল্ড ট্রাম্প আমাদের মুসলমানদের কোনো বন্ধু নয়, কিন্তু যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, অনেক মুসলমানরা চিন্তা করেছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিব যাতে কামালা হ্যারিস না আসতে পারে, ডেমোক্র্যাটরা না আসতে পারে, কারণ ওদের একটা শাস্তি দেওয়ার প্রয়োজন, একটা লেসন দেওয়ার প্রয়োজন। তো এগুলি কিন্তু খুব মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে ডাইনামিক্স আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বিভিন্ন প্যালেস্টাইন এবং গাজা এই সংক্রান্ত বিষয়ে একটা পোলারাইজেশন সৃষ্টি হচ্ছে। যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জনগণের সাথে পলিটিশিয়ানদের একটা বিরাট ব্যবধান সৃষ্টি হচ্ছে। এর ফলে জনগণরা, বেশিরভাগ জনগণ প্রো প্যালেস্টাইন ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, অন্যদিকে গভর্নমেন্টগুলি ইসরায়েলের পক্ষে ন্যাক্কারজনকভাবে অবস্থান নিয়েছে। এবং মিডিয়াও, আমি মিডিয়া নিয়ে রিসার্চ করি, আমি একটা পেপার এখন কাজ করছি, ব্রিটিশ মিডিয়া কীভাবে গাজার কাভারেজ করেছে। এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা ইসরায়েলের প্রতি যে সামর্থ্য বা যে সিম্প্যাথি, তার কাছাকাছি প্যালেস্টাইনের প্রতি নেই। এবং কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ার উপর নির্ভরশীল নয়। এখন সোশ্যাল মিডিয়ার কারণে প্যালেস্টাইনে কী ঘটছে সাধারণ মানুষের কাছে সব খবর পৌঁছে যাচ্ছে। বিশেষ করে সেই শিশুদের কথা যেটা বলা হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দেব, আমার রিসার্চে এটা উল্লেখ আছে। আপনারা হয়তো শুনেছেন যে 7ই অক্টোবর 2023 ঘটনার পরে একটা অপপ্রচার চালানো হচ্ছিল যে 40 জনের উপরে শিশুরকে, তাদের মস্তকবিহীন শিশুর লাশ পাওয়া গেছে, তাদেরকে পোড়ানো হয়েছে, এই ধরনের। এবং ব্রিটিশ মিডিয়া এটা নিয়ে সাংঘাতিক রকম কাভারেজ করেছে, ফ্রন্ট পেজ কাভারেজ। পরে দেখা গেছে এই পুরো ঘটনাটা মিথ্যা। এবং এই যে মিথ্যা, এটা কিন্তু তারা ওভাবে আর রিজয়েন্ডার দেয়নি, তারা এটার ব্যাপারে কারেকশন করেনি। যদি কারেকশন করেও থাকে, এই ভিতরে 27 নম্বর পৃষ্ঠার একটা ছোট করে তারা কারেকশন করেছে। ঘটনা হচ্ছে যে সাধারণ মানুষ, যারা মুসলমান হোক অমুসলমান হোক, কোনো ধর্ম থাকুক না থাকুক, সাধারণ মানুষের মধ্যে এই ব্যাপারে তীব্রভাবে নাড়া দিচ্ছে। এবং এজন্যই আস্তে আস্তে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশ কিছু মুসলমান হয়েছে প্যালেস্তিনিয়ানদের ধৈর্য দেখে। তারা এভাবে বলেছে যে এত কিছু হয়ে যাচ্ছে অথচ তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে না, তাদের মেয়েরা তাদের হিজাব ছাড়ছে না, তারা তাদের বিশ্বাসে অটুট আছে এবং তারা যে ধৈর্য দেখাচ্ছে, এটাতে প্রমাণিত হচ্ছে যে আসলে মানুষ প্যালেস্টিনিয়ানদের যে নির্যাতন, এই নির্যাতনের বিনিময়ে হয়তো ভবিষ্যতে ভালো কিছু আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আমরা যারা সারা বিশ্বে অন্যান্য মুসলমানরা আছি, আমরা কি করছি, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। এবং এটার আলোকে আমাদের মুসলিম দেশগুলি বিশেষ করে যে নীরব ভূমিকা পালন করছে এবং প্যালেস্টাইনিদের পাশে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে, এটার পরিণতি এই মুসলমান দেশগুলিকে এখন ভোগ করছে এবং করতে হবে আমি মনে করি। ইউনিসেফের তথ্য অনুযায়ী আমাদের জুলাই বিপ্লবে 32 জন শিশু মারা গেছে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের শিশু হত্যা, যে এর মধ্যে 9 বছরের একটা হিন্দু শিশু আছে, শিশুটি মারা গেল, এরকম 32, আমি খবরটা দেখেছি যখন আন্দোলনের সময়, যে ইউনিসেফের রিপোর্টে 32 এর বেশি, আমার মনে হয় সংখ্যা আরও বেশি হবে। তো আসলে তো এটা গণহত্যা ছিল এবং গণহত্যায় তারা কাউকে ছাড়েনি এবং শিশুরা ছাদে খেলতে গেছে, তখন হেলিকপ্টার দিয়ে গুলি করে ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা অদ্ভুতভাবে প্যালেস্টাইনের সাথে মিলে যায় যে তারা কিভাবে শিশুদেরকে হত্যা করেছে। তো এই জন্যই তো দেশটা স্বাধীন হলো, এতগুলি নিষ্পাপ মানুষের রক্তের বিনিময়ে, এতগুলি যুবক কিশোর, যুবতী, মেহনতি মানুষ, সবার যে প্রাণ তারা দিল, এতে মনে হয় বোঝা যাচ্ছে, যেমন বাশার আল আসাদ বলেন, শেখ হাসিনা বলেন, নেতানিয়াহু বলেন, জো বাইডেন বলেন, এদের মধ্যে কোনো মানবতা নেই। ওরা তাদের গদি, তাদের ক্ষমতা, তাদের যে বিশ্বকে কন্ট্রোল করার যে তাদের মনোভাব বা নিজের দেশে কন্ট্রোল রাখার যে মনোভাব, এটা যে কোনোভাবে হোক ক্ষমতায় থাকতে হবে, এই মটো নিয়ে, এই নীতি নিয়ে যারা কাজ করে, তাদের কাছে শিশু হত্যা কোনো ব্যাপার না। তাদের কাছে হচ্ছে আমাকে যে কোনো কাজ
কিছুর বিনিময়ে আমাকে ক্ষমতায় থাকতে হবে। তো বাংলাদেশেও আমরা সেটাই দেখতে পেলাম। স্যার, আমরা জানি আপনি ছাত্র জীবনে কালচার অর্গানাইজার হিসেবে কাজ করেছেন, শিশুদের জন্য অনেক কিছু লিখেছেন, বর্তমানে কিছু লিখছেন, এই বিষয়ে একটু জানতে চাই। আমি 1978 সাল থেকে 1978 বা 1979 সাল থেকে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত হয়ে পড়ি, যোগ দেই। মরহুম কবি মতিউর রহমান মল্লিক ভাই, যিনি আমার শুধুমাত্র আমাদের সাইমুমের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন না, উনি ব্যক্তিগতভাবে আমার খুবই কাছের মানুষ এবং আমার জন্য আমার জীবনের আমি যতটুকু এসেছি আমি মনে করি মল্লিক ভাইয়ের অবদান অনেক কিছুতে অনেক বেশি। তো আমি আসলে খুব ভালো শিল্পী কখনো ছিলাম না, একটু ব্যাকগ্রাউন্ড শিল্পীর মতো কোরাস শিল্পী ছিলাম, কিন্তু সাইমুমে থাকতে ভালো লাগতো, সাইমুমের সাথে অংশগ্রহণ করতে ভালো লাগতো এবং আমি বেশ কিছুদিন এভাবে কাজ করতে করতে সাইমুমের আমি এবং আমার সহকর্মী এবং বন্ধু আমরা একসাথে স্কুলে যেতাম, সাইফুল্লাহ মানসুর, আমরা দুজনে মিলে 1984-85 সালের দিকে আমরা সাইমুমের শিশু গ্রুপ তৈরি করলাম। সাইমুমের শিশু শিল্পীদেরকে নিয়ে আমরা রিহার্সাল করা শুরু করলাম, অনুষ্ঠান করা শুরু করলাম এবং 85 সালে সম্ভবত সাইমুমের প্রথম অ্যালবাম বের হলো, শিশুদের গানের অ্যালবাম। তো ওই সময়ে সব যে গান লেখার চর্চা ছিল, গান সুর দেওয়ার চর্চা ছিল, ওটার মধ্যে আমিও ঢুকে গেলাম এবং ওই অ্যালবামে আমার 2-3টা গান ছিল, যেমন রসুল তুমি যে আমার, রিজে বাগের বুলবুল অথবা মোরা হতে চাই প্রিয়তম তোমার, এরকম 2-3টা গান আমি তখন লিখেছিলাম। এবং সাইমুমের সাথে এরপরে আমি সাইমুমের সহকারী পরিচালক হলাম এবং 88 সালে সাইমুমের পরিচালক হয়ে 90 সাল পর্যন্ত সাইমুমের পরিচালক ছিলাম, 88 অথবা 89 সালে পরিচালক হয়েছিলাম। তারপরে আমি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে গেলাম। তখন থেকেই আমার সাইমুমের সাথে অথবা সাংস্কৃতিক অঙ্গনের সাথে কাজ এক ধরনের বন্ধ হয়ে গেল। যদিও যাওয়ার ঠিক আগ মুহূর্তে 1990 সালে আমরা শিল্পকলা একাডেমিতে এক বড় ধরনের নাটক করেছিলাম, উপযুক্ত স্বপ্নেরা। এবং আমার আসলে যেহেতু আমি ভালো গানের শিল্পী ছিলাম না, আমি নাটকের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিলাম। নাটক মঞ্চায়নের ব্যাপারে আমরা বেশ কিছু কাজ করেছিলাম, আমরা চৌধুরী গোলাম মাওলা ভাই, ডাক্তার আবু হানা আবু জাফর ভাই, আমরা মিলে নাটকের কাজ বেশ করছিলাম। তো আলিগড় থেকে ফিরে আসার পরও আমি কিছুটা জড়িত ছিলাম, কিন্তু এরপরে আমি আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করার পরে আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার দিকে ঝুঁকে পড়লাম এবং এরপরে যখন ইংল্যান্ডে চলে গেলাম, এখন আমি একেবারে আপাদমস্তক একজন শিক্ষাবিদ বলতে পারেন, বা এডুকেশনিস্ট বা টিচার, রিসার্চার, গবেষক। সাংস্কৃতিক আন্দোলন থেকে আমি বলতে পারবো আমি যোজন ধরে চলে গেছি। যদিও সাংস্কৃতিক আন্দোলনের প্রতি আমার ভালোবাসা আছে, আমার খুব চমৎকার সময় কেটেছে, 2-3টা গান লেখার সুযোগ হয়েছে, সাইমুমের শিশুদেরকে অর্গানাইজ করার সুযোগ হয়েছে, সেই স্মৃতিগুলি আমাকে আনন্দ দেয়। কিন্তু আমি মনে করি যে আমি এখন যে ধরনের কাজ করি সে কাজ করার লোকের একটু অভাব আছে। আমার শুভেচ্ছা আছে, ভালোবাসা আছে যারা এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ করছেন, তাদের সাফল্য আমি সবসময় কামনা করি, আমি লক্ষ্য করি, আমি ফলো করার চেষ্টা করি কে কী কাজ করছে। কিন্তু যতটা করা উচিত বিদেশে বসে ততটা করতে পারি না, কিন্তু আমার ভালোবাসা তাদের প্রতি আছে। কিন্তু আমি মনে করি যে আসলে সাংস্কৃতিক জগতে আমার আগের মতো কন্ট্রিবিউশন করার সুযোগ এখন কম, যেহেতু আমি যেই অঙ্গনে কাজ করি এই অঙ্গনে কাজ করার অনেক প্রয়োজন, অনেক কাজ হওয়ার প্রয়োজন। যেমন আমি গবেষণার কাজ করি, বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির উপর কাজের খুব প্রয়োজন। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রির উপর ভালো গবেষণার অনেক অভাব এবং আমি এটার উপরে আমি খুব গুরুত্ব দিতে চাচ্ছি এবং আমি নিজে আমার পরবর্তীতে আমার একটা বই লেখার ইচ্ছা আছে বাংলাদেশের মানে পলিটিক্যাল ডিসকোর্সের উপরে। তো এই ধরনের কাজ করার বেশি লোক আমাদের না, আমাদের আরও লোক তৈরি হওয়া উচিত। সে ব্যাপারেও আমি কাজ করতে চাই যে আমাদের যেন আরও গবেষক তৈরি হয় এবং এই ধরনের গবেষক তৈরির জন্য যতটুকু সহযোগিতা করা দরকার সেটা করার জন্য আমি প্রস্তুত আছি। তো সাংস্কৃতিক জগতের প্রতি আমার শুভেচ্ছা আছে, ভালোবাসা আছে, কিন্তু সাংস্কৃতিক জগৎ থেকে আমি বর্তমানে অনেক দূরে আছি বলে আমার মনে হয়। আমাদের মতো শিশুদের গড়ে তোলার জন্য শিশুদের প্রতি এবং তাদের অভিভাবকদের প্রতি আপনার কি পরামর্শ? আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনাই দরকার। আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের ইসলামী মূল্যবোধ থাকতে হবে,
আমাদের জাতীয় মূল্যবোধ থাকতে হবে, আমাদের বাংলাদেশি মূল্যবোধ থাকতে হবে। তো এই মূল্যবোধগুলি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে থাকাটা খুব জরুরি, এবং সেটার জন্য আমাদের যারা শিশুদেরকে নিয়ে কাজ করে তাদের আরও মননশীল, আরও সুন্দর কাজ, যেটা মানুষকে আকৃষ্ট করে, যে ধরনের কোয়ালিটি, মানে আমার কথা হচ্ছে যে আমরা অনেক প্রোডাকশন করতে পারি, অনেক গানের অ্যালবাম করতে পারি, অনেক নাটক করতে পারি, কিন্তু কোয়ালিটি ভালো হতে হবে, যাতে অটোমেটিক্যালি আমাদের শিশু কিশোররা এটার প্রতি আকৃষ্ট হয়। আমাদের যেসব সাংস্কৃতিক অঙ্গনে যে ধরনের কাজ আমরা করছি, সেটার মননশীলতা, সেটার যে মান, এটার আমি মানে মানের সাথে আপোষ করাটা যাবে না। এজন্য যত বিশ্বমানের যেভাবে এগিয়ে যাচ্ছে, যে টেকনোলজিক্যালি এবং কোয়ালিটি অফ প্রোডাকশন, অ্যাক্টিং ধরেন যদি না অভিনয় হয়ে থাকে, প্রোডাকশন কোয়ালিটি, টেকনোলজিক্যাল কোয়ালিটি এবং ম্যান পাওয়ার কোয়ালিটি, এগুলি বৃদ্ধি করা আমি খুব জরুরি মনে করি, এবং এই ব্যাপারে আমাদের কাজ হচ্ছে এবং আরও ভালো কাজ হওয়া উচিত। এবং এ ব্যাপারে অবশ্যই অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ অভিভাবকরা সবসময় বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজের ক্ষেত্রে সহযোগিতা করে, তারা এগিয়ে আসে। তো এভাবে আমাদের অভিভাবকদের সাথে কাজ করা উচিত। তার সাথে আমার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যারিয়ারগত ব্যাপারে আমাদের একটা অভ্যাস আমাদের জাতিগতভাবে ছিল, এখন আমি জানি না কতটুকু একই রকম আছে কিনা, যে শিশুদেরকে তাদের মনের মতো ক্যারিয়ার গঠনের জন্য ফ্যাসিলিটি দেওয়া, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া, তারা কি হতে চায়, কি করতে চায়। যে আমাদের একটা কালচারাল একটা ব্যাপার আছে, যে আমরা চাই যে আমাদের শিশু ছেলেমেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিংবা এই ধরনের বিভিন্ন প্রফেশন, ওগুলি ভালো, অনেক ভালো প্রফেশন, কিন্তু আমার বাচ্চাটা কি চায় এটা জানা দরকার, এবং বাচ্চা কোনটাতে তার প্রতিভা ভালো ওটাও জানা দরকার। এবং এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পেশাগত যে উন্নত হওয়া দরকার আমাদের শিশু কিশোরদের, সেটা যেন ডাইভার্সিফাইড হয়, একটা দুটা প্রফেশনে বেশি না গিয়ে সব ক্ষেত্রে যেন আমাদের ছেলেমেয়েরা ভালো পারফর্ম করতে পারে, ভালো পজিশনে যেতে পারে। এটার জন্য যেমন একটা কালচারাল মাইন্ডসেট আমাদের যেটা আছে, এটা চেঞ্জ করা উচিত। তার সাথে সাথে আমাদের শিশুদেরকে ওইটা বুঝতে দেওয়া উচিত, সে নিজে বের করবে তার প্রতিভা কোথায়, সে কোন কাজটা করতে ভালো লাগে। কারণ যে পেশায় যাবে, তার যদি ওই পেশা ভালো লাগে, তখন সে পেশাটা তার নেশায় পরিণত হবে, তখন সে পেশাতে সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য সে চেষ্টা করবে। আর যদি সে এই পেশাতে ঢুকে কারণ তার বাবা মা চেয়েছিল সেই পেশাতে আসে, এবং তার এই পেশা ভালো না লাগে, তখনও কিন্তু সেই পেশায় সাফল্য লাভ করা তার পক্ষে কঠিন হয়ে যাবে। স্যার, আপনি তো খেলাধুলা খুব ভালোবাসেন, এই বিষয়ে যদি কিছু বলতেন। আমি ছোটোবেলা থেকেই খেলা পাগল। বাংলাদেশে যখন কেউ ক্রিকেট দেখতো না, তখন আমি ক্রিকেট দেখতাম। 80-র দশকে ঢাকা স্টেডিয়ামে গিয়ে তখন ফুটবল প্রচণ্ড জনপ্রিয়, তখন আমি ঢাকা ক্রিকেট লিগ খেলা দেখতাম। আমি একটু নিজে নিজে খেলেছিও। 87 সালে 1 বছর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলেছি। প্রথম নির্মাণ স্কুল ক্রিকেট হয়েছিল 1983 সালে। সেই নির্মাণ স্কুল ক্রিকেটে আমি আমার স্কুল আইডিয়াল হাই স্কুলের পক্ষ থেকে খেলেছি। এর পরবর্তীতে আমি ক্রীড়া সাংবাদিকতায় ঢুকে যাই। আমি সাপ্তাহিক সোনা বাংলার ক্রীড়া সম্পাদক ছিলাম, দৈনিক সংগ্রামের স্পোর্টস রিপোর্টার ছিলাম, ডেইলি বাংলাদেশ অবজারভারের স্পোর্টস রিপোর্টার ছিলাম, এবং 92 সালে ক্রিকেটের উপর আমার একটা বই বের হয়। তারপরে আমি যখন ইংল্যান্ডে চলে যাই, ইংল্যান্ডে চলে যাওয়ার আগে এখানে বাংলাদেশের প্রথম ক্রীড়া ওয়েবসাইট বাংলাদেশের খেলা.com, ওটার আমি প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। ইংল্যান্ডে চলে যাওয়ার পরে আমি বাংলাদেশি ওখানে যে টিভি চ্যানেলগুলি আছে, বাংলাদেশ ক্রিকেট টিম সফরে গেল, শ্রীলঙ্কা সফরে গেল, তখন চ্যানেল এসে আমি আলোচনা অনুষ্ঠানের উপস্থাপক ছিলাম। এরপরে 2007 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলো ওয়েস্ট ইন্ডিজে, তখন বাংলা টিভি নামে একটা টিভি স্টেশন ছিল ইংল্যান্ডে, ওটাতেও আমি আলোচনা অনুষ্ঠানের উপস্থাপনা করেছি। তো এই ব্যাকগ্রাউন্ডের আমার ক্রিকেটে, এখনও আমি ক্রিকেট ফলো করি, তবে মাঝে মাঝে কিছু ক্রিকেট নিয়ে লেখালেখি করি। তবে আমি মনে করি যে আমাদের ক্রিকেটের প্রতি যে আমাদের দেশের বাচ্চাদের যে ক্রেজটা আছে, এটা খুবই ভালো। কিন্তু শুধু ক্রিকেট না, সব খেলাধুলার প্রতি আমি মনে করি যে আমাদের সমস্যা হচ্ছে, যেমন আমরা অলিম্পিকে বেশি ভালো করি না। কেন ভালো করি না? 17-18 কোটি মানুষের দেশে কোনো অলিম্পিকের কোনো ইভেন্টে আমরা হিট পার না করতে পারি। এটা কারণটা কি? শুধু ক্রিকেট, ফুটবলে আমাদের উন্নতি করা দরকার। আমরা অন্যান্য খেলা যেগুলি আছে, এই জন্য আমি মনে করি যে আমরা অনেক সময় একটা খেলার প্রতি যদি বেশি মনোনিবেশ করে ফেলি, আর অন্যান্য খেলায় সব শিশুরা কিন্তু ভালো ক্রিকেটার হবে না,
কারোর মধ্যে কেউ ভালো দৌড়াতে পারে, কেউ ভালো কুস্তি লড়তে পারে, কেউ ভালো হকি খেলতে পারে, কেউ ভালো ফুটবল খেলতে পারে, কেউ ভালো ব্যাডমিন্টন খেলতে পারে, টেবিল টেনিস খেলতে পারে। সমস্ত ক্রীড়ার ক্ষেত্রে সব কিছুতেই আমাদের দেশের সাপোর্ট হওয়া দরকার, এবং বাবা মাদের পক্ষ থেকে শিশুদেরকে কে কোন খেলা খেলতে ভালো পারে সেটাকে সাপোর্ট করা দরকার। তো এই জন্য মনে করি যে ক্রীড়াক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্রিকেটের সাফল্য আছে, আরও আশা করি হবে। যদিও যেরকম সাফল্য আমরা আশা করেছিলাম এখনও সেরকম সাফল্য আমরা লাভ করতে পারিনি, তারপরে ক্রিকেটে আমাদের একটা ভিত্তি আছে, কিন্তু অন্যান্য খেলার ক্ষেত্রে যেন আমরা সেই ভিত্তি তৈরি করতে পারি এবং আমাদের শিশুদেরকে সেভাবে অনুপ্রাণিত করতে পারি। স্পোর্টস নিয়ে আমি অন্য ধরনের কাজ শুরু করেছি, যেহেতু আমি ইউনিভার্সিটিতে পড়াই। আমাদের বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের আমাদের ইউনিভার্সিটি, আমি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে পড়াই, ল্যাঙ্গুয়েজ পড়াই, কিন্তু জার্নালিজমের একটি ডিগ্রি খোলা হচ্ছে এবং জার্নালিজম ডিগ্রি খোলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ড আছে সাংবাদিকতার, আর আমি স্পোর্টস জার্নালিজম করেছি। তো আমরা ওই স্পোর্টস জার্নালিজমের একটা সেকশন থাকবে এবং ওখানকার লোকাল যে ফুটবল ক্লাবগুলি আছে, লিভারপুল ফুটবল ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এভারটন, ওই রিজিওনাল যে ফুটবল ক্লাবগুলি আছে এগুলির সাথে যোগাযোগ রেখে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, তো ওই ধরনের কাজই স্পোর্টস জার্নালিজমের উপর গবেষণা করা, ওই ধরনের কাজই আমি এখন আপাতত, যেহেতু আমি গবেষক, পড়াশোনা করি, পড়াই, আমার ওই ধরনের কাজের প্রতি আমার আগ্রহ। তবে বাংলাদেশের ক্রিকেট আমি ফলো করি পুরোপুরি, বাংলাদেশের খেলা রাত জেগেও দেখি, ইংল্যান্ডের খেলাও দেখি, বাংলাদেশের খেলা বেশি দেখি। তো আশা করি বাংলাদেশের খেলার উন্নতি হবে। বাংলাদেশের খেলার ক্ষেত্রে কোনো অবদান আমি রাখতে পারবো কি না আমি জানি না, এটা ডিপেন্ড করে যে বাংলাদেশের খেলা আমার কাছে কোনো কিছু, আমার কোনো সাহায্য চাই কিনা। যেমন ক্রিকেটের আমার অভিজ্ঞতা আছে, স্পোর্টস জার্নালিজমের অভিজ্ঞতা আছে। আমি ক্রিকেট সংগঠক এতটা না হলেও আমি স্পোর্টস টিম অর্গানাইজ করেছি অনেক ছোটবেলা। আমি আমাদের পাড়া ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু আমার মনে হয় না এগুলিতে আমার বেশি কিছু অবদান রাখার আছে। তো আমি মনে করি স্পোর্টস জার্নালিজমই আমার জন্য ভালো, এই জন্য আমি টিচিং এবং স্পোর্টস জার্নালিজম ক্ষেত্রে আমি কাজ করার চেষ্টা করছি আর কি। স্যার, সবশেষে কিডস ক্রিয়েশন টিভি সম্পর্কে আপনার মতামত জানতে চাই। আমি তো কালচারাল জগতের মানুষ নই, এখন ছিলাম আগে, কিন্তু আমার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে শিশুদের জন্য নিবেদিত একটি চ্যানেল আছে যারা শিশুদের মননশীলতা যে কাজ করে, শিশুদেরকে তাদের সাংস্কৃতিক কার্যক্রমকে প্রমোট করার চেষ্টা করে, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে। তো আমি এটাকে স্বাগত জানাই এবং আমি মনে করি যে শিশুদের এই বিকাশের জন্য যত ধরনের ফ্যাসিলিটি তৈরি করা প্রয়োজন, শুধুমাত্র গান নাটক না, আরও তাদের যেমন ধরেন বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে প্রোগ্রাম হতে পারে, হয়তো আপনারা করেন আমি জানি না, কিন্তু ধরেন বিজ্ঞান সংক্রান্ত, ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন সেক্টরে, যেটাতে একজন শিশু যাতে একটা টিভি চ্যানেলের মাধ্যমে তারা সব কিছুর উপাদান পেয়ে যায়। আপনারা ভালো কোয়ালিটির আপনারা কার্টুন করবেন, আপনারা গান করবেন, আপনারা নাটক করবেন, আপনারা ডকুমেন্টারি করবেন, আপনারা বিজ্ঞানের নিয়ে কুইজ প্রোগ্রাম করবেন, বিতর্ক প্রতিযোগিতা করবেন। যত ধরনের কাজ করলে একটা শিশু তার সাংস্কৃতিক বিকাশ এবং তার মেধার বিকাশ ঘটাতে পারে, তা আমার পরামর্শ হচ্ছে যে সবগুলি বিষয়ে যেন আপনারা সমান গুরুত্ব দিয়ে কাজ করেন। আপনারা যেসব উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ, তো আস্তে আস্তে এই সর্বোচ্চ মানের, সবচেয়ে সুন্দর মানের প্রোগ্রাম যেটা সবাই পছন্দ করবে, এই ধরনের প্রোগ্রাম করার জন্য উদ্যোগ নেওয়ার, আপনারা লোকবল তৈরি করা, ফান্ড ক্রিয়েশন করা, যত রকম সম্ভব। আমি খুশি হলাম যে আপনারা কিছু কাজ শুরু করেছেন, কুইজ করছেন, আপনারা ডিবেট প্রোগ্রাম করছেন, আলহামদুলিল্লাহ কার্টুন 3D অ্যানিমেশনও করছেন। তো আলহামদুলিল্লাহ করে যান এবং ফাইন্ড ইনভেস্টার্স, যতরকমভাবে ইনভেস্টার পাওয়া যায়। এবং আসলে এই অঙ্গনটা কিন্তু খুব অবহেলিত অঙ্গন, শিশুদের জন্য ডেডিকেটেড চ্যানেল কিন্তু আসলে খুব কম দেশেই ওরকমভাবে কিছু আছে। ওরা খালি কার্টুন দেখাতে থাকে টিভি চ্যানেলে, ওটা না, একটা ক্রিয়েটিভ বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য এই ধরনের উদ্যোগ। আরেকটা জিনিস করতে পারেন, আমি যেটা অবজার্ভ করেছি ইংল্যান্ডে বিভিন্ন BBC, স্কাই নিউজ ওরা করে সংবাদ পাঠক, বাচ্চাদের জন্য সংবাদ,
যে শিশুদের জন্য উপযোগী সংবাদ প্রতিবেদন, ধরেন সকাল বন্ধের দিন হতে পারে 10টার সময় 9টার সময় আধা ঘন্টার একটা প্রোগ্রাম হলো, যেখানে বাচ্চারাই প্রযোজক, বাচ্চারাই প্রতিবেদক, তারাই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিচ্ছে বিভিন্ন মানুষের, তাদের সমবয়সীদের কে কী করছে না করছে, এবং কিছু মানে সাধারণ জ্ঞান এই ধরনের জিনিসপত্র নিয়ে একটা সুন্দর ম্যাগাজিন অনুষ্ঠান করা, সংবাদ পরিবেশন করা। এগুলি করতে গেলে এরাই ভবিষ্যতের জার্নালিস্ট হবে, এরাই ভবিষ্যতের ডকুমেন্টারি মেকার হবে, এরাই ভবিষ্যতের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করবে। তো এই ধরনের হয়তো আপনারা নিয়ে থাকেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে এই ধরনের কাজ বেশি বেশি করা উচিত। স্যার, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।